সকালের সোনালি আভা মুখে পড়তেই ইয়াজ নিভু নিভু নেত্র মিলে নিজের মাম্মামকে খুঁজতে থাকে। ইয়ানাকে না পেয়ে ঠোঁট ভেঙে কান্না করে ওঠে। ছেলের কান্না শুনে ইয়ানা ওয়াশরুম থেকে তাড়াতাড়ি করে চলে আসে। দেখে ইয়াজ হাত পা ছিটিয়ে কান্না করে যাচ্ছে। ইয়ানা মুচকে হাসি দিয়ে ইয়াজকে আলতো করে কোলে তুলে নেয়। মায়ের কাছে যেতেই ইয়ানার শরীরে মুখ ঘষতে থাকে। ইয়ানা ছেলের কাণ্ড দেখে মুচকি হাসি দিয়ে বলে, এখন তো খাওয়াতে পারবো না আপু, মাম্মা মাত্র শাওয়ার নিয়ে এসেছে। এখন তোমার কাঙ্ক্ষিত খাবার দিলে ঠান্ডা লেগে যেতে পারে, আর একটু অপেক্ষা করো। কিন্তু বাচ্চা মানুষ কি আর ভাষা বোঝে? ইয়াজ একাধারে কান্না করতে থাকে। ইয়াজের কান্না শুনে আহান ঘুম থেকে উঠে পড়ে। শাওয়ার নিয়ে মাত্রই শুয়েছিল। আহান ইয়াজের কান্না দেখে কপাল কুঁচকে বলে, কান্না করছে কেন এইভাবে? ইয়ানা, আপনার ছেলের খিদে পেয়েছে, তাই কান্না করছে। আহান, তাহলে খাওয়াচ্ছ না কেন? এইভাবে কান্না করাচ্ছ কেন ওকে? ইয়ানা হতাশ হয়ে বলে, আমি মাত্র শাওয়ার নিয়ে এসেছি, খাওয়াবো কিভাবে? ঠান্ডা লেগে যেতে পারে। আহান দাঁত কিরমিরিয়ে বলে, তুমি জানতে না ওর এই সময় খিদে পায়? তাহলে শাওয়ার নেওয়ার আগে খাইয়ে দিয়ে গেলে না কেন? ইয়ানা, আপনার ছেলে ঘুমে ভূত হয়েছিল, জানতাম না কি এখনো উঠে যাবে। আহান আর কিছু না বলে ইয়ানা থেকে ইয়াজকে নিয়ে ব্যালকনিতে চলে যায়। ছেলেটা এখনো কান্না করছে। আহান এটা সেটা বলে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই থামছে না। থামবে কিভাবে? বাচ্চারা কি খিদের জ্বালা সহ্য করতে পারে নাকি? আহানের এবার প্রচন্ড রাগ হচ্ছে। ইচ্ছে করছে ইয়ানাকে দুটো থাপ্পড় বসাতে। আহান বেলকনি থেকে রুমে গিয়ে ইয়ানার উদ্দেশ্যে বলে, এক্ষুনি ওর কান্না থামাও। শাওয়ার নিয়েছো, সমস্যা নেই, কিচ্ছু হবে না। ও কতটুকু আগে খেয়েছিল? ইয়ানা আমতা আমতা করে বলে, হয়ে গেছে প্রায় 40 মিনিট বা 1 ঘন্টার মতো। আহান দাঁতে দাঁত চেপে বলে, যেখানে বাচ্চাদের 10 থেকে 20 মিনিট পর পর খাওয়াতে হয়, সেখানে 40 মিনিটের বেশি হয়ে গেছে। সেখানে কাঁদবে না তো কি করবে ইডিয়েট? তাড়াতাড়ি ওকে খাওয়াও। ইয়ানা ইয়াজকে খুলে গিয়ে কোলে নিয়ে বিসমিল্লা বলে বাচ্চার খাবার দিয়ে দেয়। কিন্তু উনি তো কান্নায় উঠেছে, কান্না করেই যাচ্ছে, এত সহজে খাবার মুখে তুলবে নাকি? একাধারে কান্না করেই যাচ্ছে, কিছুতেই মুখে তুলছে না। উনি হলেন মাফিয়া ডন, অগ্নি চৌধুরীর ছেলে। রাগ না থাকলে কি করে হয়? রাগ আর জেদ না থাকলে তো আভিজাত্য চলে যাবে। ইয়ানা হতাশ হয়ে আহানের উদ্দেশ্যে বলে, ও তো খাবার মুখেই তুলছে না, খাওয়াবো কিভাবে? ইয়ানার কথা শুনে আহান ইয়ানার দিকে তাকায়, সে ল্যাপটপে কাজ করছিল। আহান তাকাতে ইয়ানা ঠোঁট উল্টে বলে, খাচ্ছে না। আহান ল্যাপটপ ডিবানে রেখে ইয়ানা আর ইয়াজের কাছে যায়। এরপর মেঝেতে হাঁটু ভাঁজ করে মুখোমুখি বসে। আহান ইয়াজের গালে চুমু খেয়ে বলে, মাম্মামকে কষ্ট কেন দিচ্ছ তুমি বাবা? কান্না করা ভালো ছেলেদের লক্ষণ না। আহান এটা সেটা বলে নিজের হাতে ইয়াজের মুখে খাবার দিয়ে দেয়। একসময় ছেলেটাও ঠান্ডা হয়ে যায়। আহানের হাতে স্পর্শ পেতেই ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইয়াজকে খেতে দেখে আহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়ানা দিকে তাকাতেই দেখে লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ইয়ানার লজ্জার কারণ বুঝতে পেরে আহান মুচকি হাসি দিয়ে বলে, এত লজ্জার কি আছে? 2 বাচ্চার মা হয়েছে, এখানে লজ্জা পাওয়াটা শোভা পায় না। ইয়ানা কটমট চোখে আহানের দিকে তাকায়। তোমার ছেলের কান্না থেমে গেছে বেগম সাহেবা। ধন্যবাদ দেওয়ার বদলে রেগে যাচ্ছ। এখন আমি না থাকলে মা ছেলে দুজনে মিলে কান্না করতে। ইয়ানা, যে যেমন তার ছেলে ঠিক তেমন। এতক্ষণ আমি বলছিলাম কিছু হয়নি, আর যখনই বাবা বলেছে অমনি ছেলের কান্না শেষ। বাহ, এই দিন দেখার জন্য জন্ম দিয়েছিলাম। আহান, ইয়ানা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? ইয়ানা, কি? তুমি ঠিক আগেকার মায়েদের মতো হয়ে যাচ্ছ। তারা বলতো ঠিক তোমার মতো এইসবই বলতো। তুমি যেগুলো সবসময় বলো, এই দিন দেখার জন্য জন্ম দিয়েছিলাম, একদম ঠিক বাবার মতো হয়েছে, আরো অনেক কিছু বলো। কিন্তু সেগুলো এখন মনে পড়ছে না। ইয়ানা কপাল কুঁচকে বলে, মজা করছেন? আহান ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংযত করে বলে, হুম, একদম না। আমার বউকে নিয়ে আমি মজা করতেই পারি না। কিন্তু মাঝে মাঝে বউকে বাচ্চা নিয়ে নাস্তানাবুদ হতে দেখে একটু হাসি পায় আর কি। ইহানা, করে নিন যত খুশি মজা। মা হলে বুঝতেন কেন তোমাকে আমি সাহায্য করি না। না করছি নাকি? কিন্তু আজ আপনি জিমে গেলেন না যে? আহান, আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই অফিস আর জিম দুটোই বন্ধ। ইয়ানা, বাড়িতে আপনার আবার কি কাজ? বলবো ইয়াজ কি ঘুমিয়ে পড়েছে? ইয়ানা,
আপনার কি মনে হয় এখন ঘুমাবে? এখন যদি ছাদে গিয়ে চাঁদে গিয়ে ভ্রমণ করিয়ে আনি, জীবনেও ঘুমাবে না ১০টার আগে। আহান মুচকি হাসি দিয়ে বলে, ইয়াজকে দোলনায় শুইয়ে দিয়ে আসো। ইহান কপাল কুঁচকে বলে, ইয়ানা, কেন? আহান, তোমাকে আসতে বলেছি, আসবে কিনা সেটা বলো। এত প্রশ্ন করতে বলেছি। ইয়ানা আহানের মৃদু ধমক খেয়ে চুপসে যায়। এখন ভালো, এখন আবার রেগে বোম হয়ে যায়। গিরগিটিও তো এত তাড়াতাড়ি রং পাল্টায় না। অগ্নি চৌধুরী যেভাবে নিজেই রং পাল্টায়, একজন ব্যক্তি এত রূপ নিয়ে চলে কিভাবে? আমি হলে তো কবেই ক্লান্ত হয়ে চাঁদের দেশে চলে যেতাম। ওনার কি একটু ক্লান্ত অনুভব হয় না? ইয়ানা এসব ভেবে আহানের কাছে আসে। এরপর একদম আহানের সামনাসামনি গিয়ে দাঁড়ায়। আহান কাবার থেকে একটা ব্যাগ বের করে। ইয়ানা শুধু আহানের কাণ্ড দেখছে। আহান ইয়ানাকে ঠিক আয়নার সামনে দাঁড় করায়। এরপর ইয়ানার সামনে একটা পাকিস্তানি ড্রেস বের করে শরীরের ওপর রাখে। আহান মুচকিয়ে হাসি দিয়ে বলে, পছন্দ হয়েছে? ইয়ানা, খুব। আহান ইয়ানার পেছন থেকে মাথায় চুমু খেয়ে বলে, তাহলে পরে এসো। ওকে। ইয়ানা ড্রেসটা নিয়ে রুমে ঢুকে পড়ে। আহান হাতের ঘড়ি লাগিয়ে ইয়াজকে দোলনা থেকে তুলে নিজের কোলের উপর বসায়। কাবার থেকে ছোট ছোট দুটো কাপড় বের করে ইয়াজকে বিছানার উপর শুয়ে দেয়, পরিয়ে দেয়। ইয়াজ আহানকে দেখে হাত পা ছোড়াছুড়ি করার চেষ্টা চালাচ্ছে। হয়তো কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। আহান ইয়াজের ভাবভঙ্গি দেখে বলে, কাপড় কেন পরাচ্ছি তাই তো? আজ তোমাকে আর তোমার মাম্মামকে নিয়ে বাবা লং ড্রাইভে যাব। ইয়ানা ট্রায়াল রুম থেকে বের হয়ে দেখে আহান ইয়াজকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে। ইয়ানা, সে কি? ও ড্রেস চেঞ্জ করছেন কেন? আমি রাতে ঘুমানোর আগে ড্রেস চেঞ্জ করেই ঘুম পাড়িয়েছিলাম। তুমি চেঞ্জ করে নিয়েছো? হুম। দেখে বলুন কেমন লাগছে? আহান ইয়াজের দিকে তাকিয়ে বলে, হুম, সুন্দর। ইয়ানা, আপনি তো তাকাননি, তাহলে বুঝলেন কিভাবে? এমনি। আহানের এড়িয়ে চলাটা ইয়ানার মোটেও পছন্দ হয়নি। ইয়ানা কিছু একটা ভেবে মন খারাপ করে ফেলে, কান্নাও আসছে প্রচুর। ইয়ানা, বেবি হওয়ার কারণে আমি কি বেশি মোটা হয়ে গিয়েছি আহান? আমাকে কি আর আগের মতো সুন্দর লাগে না? না হলে তাকাচ্ছেন না কেন আমার দিকে? ইয়ানার কান্না মিশ্রিত কথা শুনে আহান অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায়। ইয়ানার কাছে গিয়ে গালে হাত দিয়ে বলে, এই পাগলি, কান্না করছো কেন? আপনাকে দেখে তো এমনিতে আমি ঠিক থাকতে পারি না। এখন যদি আপনার এই ধ্বংসকারী রূপ দেখি, আমি কি অগ্নি চৌধুরী কন্ট্রোললেস হয়ে যাব না? যেটা এই মুহূর্তে চাচ্ছি না। আজ আমার ২ প্রাণভ্রমরাকে নিয়ে লং ড্রাইভে যাব। আহানের কথা শুনে ইয়ানা অবাক হয়ে বলে, সত্যি? আহান, হুম। তবে এত অবাক হওয়ার কি আছে? কখনো নিয়ে যায়নি তাই? ইয়ানার কথা শুনে আহান একটা মুচকি হাসি দিয়ে বলে, এত অভিযোগ আমার প্রতি তোমার? আর কি কি অভিযোগ আছে শুনি? ইয়ানা, এই না না, আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, শুধু কালো দুনিয়া থেকে সরে আসলেই হবে। তাই কোনো অভিযোগ নেই? কালো দুনিয়া থেকে যদি সরে না আসি তাহলে? তাহলে আর কি হবে? আমার নিয়তি ভেবে মেনে নিব। মৃত্যুর আগে পর্যন্ত চেষ্টা করব তাকে যাতে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। তাকে যে আমি খুব ভালোবাসি, ছেড়ে তো আর চলে যেতে পারবো না। আহান, এত ভালোবাসো আমায়? মরতে রাজি আছি এমন মানুষ পাওয়া যায়, কিন্তু সকল হিংস্রতা বা তার সমস্ত কিছু ধৈর্য করে সহ্য করবে এমন মানুষ পাওয়া খুব কঠিন। আহানের কথা শুনে ইয়ানা আর কিছু বলে না। আহান ইয়াজকে কোলে তুলে নেয়। ইয়াজের পুরো শরীরে ভালোভাবে কোমল ছোট কমফোর্ট জড়িয়ে নেয়। আহানের পেছন পেছন ইয়ানাও যায়। গাড়ির কাছেই আসতে ইয়ানা বলে, বাবু ডায়পার টানিনি, আপনি ওকে একটু ধরুন, নিয়ে আসছি। আহান, না থাক, তোমার কষ্ট করে আর ওপরে যেতে হবে না, আমি নিয়ে আসছি। তবে গাড়ির কাছ থেকে যাতে কোথাও না যেতে দেখি। ইয়ানা, হুম। আহান ইয়ানা আর রিয়াজকে রেখে উপরে চলে যায়। ইয়ানা গাড়ির আশেপাশে ঘুরছিল, এমন সময় কেউ গাড়ির ডিকি থেকে কালো আবৃত হওয়া এক মানব বেরিয়ে আসে। ইয়ানা চিৎকার করতে যাবে তার আগেই ওর মুখ চেপে ধরে। কিছু মুহূর্তের ব্যবধানে ইয়ানা জ্ঞান হারিয়ে লোকটির কোলে ঢলে পড়ে। জ্ঞান হারানোর আগে শুধু একটা কথাই মনে মনে উচ্চারণ করছিল, আহান, আপনি কোথায়? আমাদের সন্তানকে বাঁচান। কিছুক্ষণ পর আহান নিচে নেমে এসে ইয়ানাকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে আসে। কোথায় গেল এই মেয়ে? গাড়ির আশেপাশে দেখতে না পেয়ে আহানের মাথা ধপ করে আগুন জ্বলে ওঠে। বারবার বারণ করার পরও কোথায় গিয়েছে? আহান ইয়ানার নাম ধরে ডাকা শুরু করে, কিন্তু ইয়ানার কোনো সাড়া শব্দ পায় না। অজানা ভয় মাথায় চেপে বসে। তাড়াতাড়ি করে বারান্দায় ফুটেজ দেখতে থাকে, কিন্তু ফুটেজ শুধু ঝাপসা দেখা যাচ্ছে, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আহান বাড়ির আশেপাশে সমস্ত বডিগার্ডকে একসাথে করে। আহানের চোখ দিয়ে আগুনের লাভা বেরোচ্ছে, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়বে। হাতের রগগুলো ভেসে উঠছে।
প্রত্যেকটা গার্ড মাথা নিচু করে রেখেছে। আহান হুংকার দিয়ে বলে, এই কিছু সময়ের ব্যবধানে তোমরা কাউকে বের হয়ে যেতে দেখেছো? গার্ড, জি স্যার, একজন বয়স্ক মহিলা আর একজন বয়স্ক পুরুষ বের হয়ে গিয়েছে। আহান গার্ডটার দিকে তাকিয়ে বলে, তাদের পরে কেমন ছিল? একজন গার্ড, ভিক্ষুক ছিল স্যার, তবে ওদের কাছে একটা বড় বক্স ছিল। জিজ্ঞাসা করাতে বলেছে চৌধুরী বাড়ির পুরাতন কাপড় চোপড় আর মেয়েলি জিনিসপত্র আছে। মেয়েলি জিনিস বলাতে চক্ষু লজ্জায় চেক করিনি। তাদের অবস্থা খুব দরিদ্র ছিল, তাই বেশি জিজ্ঞাসাবাদও করিনি। আহান গার্ডের গলায় ছুরি ধরে হুংকার দিয়ে বলে, চেক করিসনি কেন বাস্টার্ড? ওইখানে অগ্নি চৌধুরী প্রাণ ভ্রমরা ছিল। আহান কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। আহানের যাওয়া থেকে সমস্ত গার্ড গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। বারবার ইয়াজের নিষ্পাপ মুখখানা ভেসে উঠছে। ইয়ানের মিষ্টি মুখটা ইয়ানার বারবার ভেসে উঠছে। আহানের মনে হচ্ছে পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে। এটা কাদের কাজ? আহান খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এটা তাদের অনেকদিনের চক্রান্ত করা প্ল্যান। নাহলে কিছু সময়ের ভেতরে এত বড় কাজ কিছুতেই করতে পারতো না। ক্যামেরা নষ্ট করে দিয়েছে। আহানের চিন্তা চেতনার মধ্যে রহস্যময় হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলে, তোমরা অগ্নি চৌধুরীর সাথে লাগতে এসেছো, কিন্তু তার সম্পর্কে তোমাদের ধারণাও নেই। তোরা চলিস ডালের লেয়ার আর আমি চলি পাতায় পাতায়। অগ্নি চৌধুরী সব জায়গায় একটা হলেও সূত্র রেখে দিয়ে যায়। আর মাত্র কিছু সময়ের ব্যবধানে তোদের কাছে পৌঁছাচ্ছি। আহান গাড়িতে রাখা ল্যাপটপকে এক হাতে বন্ধ করে কিছু একটা মেসেজ করে ফুল স্পিডে গাড়ি ছেড়ে দেয়। মুখের ওপর পানি পড়তেই ইয়ানা ধরফরিয়ে ওঠে। চোখ কিছুতেই খুলতে পারছে না, মাথাটা ভীষণ ধরে আছে। তবুও অনেক কষ্টে চোখ খুলে নিজের অবস্থান পরখ করতেই আটকে ওঠে। ইয়ানাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ইয়ানা চারদিকে চোখ বুলিয়ে দেখে সাহিল ইয়াজকে কোলে নিয়ে রেখেছে। পাশেই দাঁড়িয়ে আছে এক অর্ধবয়স্ক পুরুষ ও মহিলা, কিন্তু মুখে আর শরীরে আভিজাত্যের ছোঁয়া রয়েছে। ইয়ানা, সাহিল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর আমার ছেলে তোমাদের কাছে কেন? সাহিল বিকৃত হাসি দিয়ে বলে, তোমাকে সোহাগ করার জন্য নিয়ে আসা হয়েছে। অগ্নি চৌধুরী তার বউকে নিয়ে নাকি খুব পজিটিভ, তাই না? কিন্তু আজ তার বউকে 10 জনের হাতে ছেড়ে দেব। কিন্তু আমি যাব না, কারণ আমি কারো ছুঁয়ে দেওয়া জিনিস ধরি না। তোমাকে আনতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে জানো? তোমার ছেলেটা কিন্তু খুব সুন্দর, একদম অগ্নি চৌধুরীর মতো। কিন্তু এটা ওর জীবনের সবচেয়ে বড় সমস্যা। লোকটি, যা খুশি কর, আমরা শুধু চাই অগ্নি চৌধুরীর বিনাশ। ইয়ানা ভয়ে আঁতকে ওঠে। এরপর মাথা নাড়িয়ে বলে, না, তোমরা এমন করতে পারো না। আমার সাথে এমন করে তোমাদের কি লাভ? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ, ও কান্না করছে। সাহিল হাসি দিয়ে বলে, একদম অগ্নি চৌধুরীর মতো বাজ পাখির নেই গলা। ইচ্ছে তো করছে তোমার ছেলের গলায় সীসা ঢুকিয়ে দিই। সাহিলের কথা শুনে ইয়ানা চিৎকার দিয়ে বলে, না প্লিজ এমন কথা বলো না। ইয়ানা চিৎকার শুনে অর্ধবয়স্ক লোকটি হাসি দিয়ে বলে, সীসা তো এখন ঢোকাবো না, আগে তিলে তিলে মারবো, যেভাবে আমার ছেলে রায়হানকে মেরেছে। এরপর জবাব নেব। তখন অগ্নি চৌধুরী বুঝবে ছেলেকে হারিয়ে ফেলার বেদনা। রায়হানের নাম শুনে ইয়ানা চমকে ওঠে। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি রায়হানের বাবা, মানে রণবীর শেখ, আহানের কাকা কাকিয়া আর মায়ের খুনি, তাই তো? আর আপনার পাশের মহিলাটা লিনিয়া শেখ, মানে আহানের খালা। ইয়ানার কথা শেষ হতেই রণবীর উচ্চস্বরে হেসে ওঠে। রণবীরের এমন হাসি দেখে ইয়ানার গা গুলিয়ে আসছে। রণবীর, এই তো মামুনি, বুঝতে পেরেছো? অগ্নি চৌধুরী তাহলে ভালো বউ পেয়েছে, যেমন রূপবতী তেমন বুদ্ধিমতীও। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ কেঁদে কেঁদে বুক ভাসাতো। অগ্নি চৌধুরীর মতো স্ট্রং তুমি। তবে আমিও দেখি তোমার এই স্ট্রংনেস কতক্ষণ থাকে। যখন ছেলের উপর কিছু পড়বে, তখন মাতৃত্বের আর্তনাদ এমনি জেগে উঠবে। আর তোর আর্তনাদে আমরা উল্লাস করব। রণবীরের কথা শুনে ইয়ানা চোখে পানি ছেড়ে দেয়। ইয়ানা, প্লিজ, এত বড় অনৈকতা করো না, অনৈতিকতা করো না। আমার ছেলেটাকে ছেড়ে দাও। ওর তো 3 মাসও হয়নি এই পর্যন্ত। একদম নিষ্পাপ পবিত্র ফুল। ও তোমাদের কি করেছে? যত মারার ইচ্ছে আমাকে মারো, তবু আমার সন্তানকে কিছু করো না। সাহিল, এই বাচ্চার কোনো দোষ নেই, কিন্তু ওর সবচেয়ে বড় দোষ হলো অগ্নি চৌধুরীর ছেলে, ওর অস্তিত্ব। শুনেছি ওর বাচ্চা নাকি ওর প্রাণ ভোমরা। তাহলে এখন যদি একে কিছু করি, অগ্নি চৌধুরী কষ্টে মরে যাবে, আর তার কষ্টে শান্তি পাবো আমরা। এই বলে সাহিল ইয়াজকে উল্টো করে নেয়। ইয়াজকে উল্টো করার সাথে সাথে ইয়াজ চিৎকার শুরু করে। ইয়াজের চিৎকার শুনে ইয়ানা কান্না করতে করতে বলে, আমার বাচ্চাকে ছেড়ে দে সাহিল মির্জা। তোদের বর্বরতার আল্লাহর গজব পড়বে তোদের ওপর।
ওর হাত পা এখন পরিপক্ত হয়নি, কষ্ট পাচ্ছে। অগ্নি চৌধুরী জানতে পারলে ছাড়বে না তোদের। তিলে তিলে মারবে তোদের নরপশুর দল। ইয়ানার কথা শুনে রানবীর সাহিল উচ্চস্বরে হাসা শুরু করে। আর এদিকে ইয়াজ গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। ইয়াজের চিৎকার ইয়ানার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ইয়ানা চিৎকার করে বলে, কোথায় আপনি আহান? আপনার সন্তানের খুব প্রয়োজন আপনাকে। ওর বাবাকে ডাকছে আহান। আপনি তো বলেছিলেন আমাদের উপর এক টুকরো আঁচও আসতে গেলে আপনার সম্মুখীন হতে হবে। কিন্তু আজ আপনি কোথায়, খুব প্রয়োজন। আপনার অনুভবের যদি আপনাকে ডাকছে আহান। আমাদের আর্তনাদ কি আপনার হৃদয়ে কম্পিত ঝড় তৈরি করছে না? সাহিল, ডাক, বেশি করে ডাক, বাপ ছেলেকে একসাথে শেষ করব। তাদের বিকৃত হাসি ইয়ানাকে আরো পাগল করে দিচ্ছে। মনে মনে শুধু আল্লাহকে ডাকছে আমার যা হোক, কিন্তু আমার সন্তানের যাতে কিছু না হয়। ইয়ানা লিনিয়ার দিকে তাকিয়ে অশ্রু ভরা নয়নে তাকায়, কিন্তু তাকাতেই অবাক হয়। তার চোখেও পানি ভরপুর, কিন্তু উনি কান্না করছে কেন? ওনার তো খুশি হওয়ার কথা। ইয়ানা, আপনিও তো একজন মা আন্টি। সন্তান হারানোর বেদনা আপনিও বোঝেন। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। কথা দিচ্ছি আমি এই ঢাকা শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমি আর আমার সন্তান অগ্নি চৌধুরী আশেপাশেও আসবো না। আমার সন্তানের প্রাণ ভিক্ষা দিন। লেনিয়া ইয়ানার কাছে আসতে যাবে তখন রণবীর হাত ধরে বলে, বেশি বাড়াবাড়ি মায়া দেখালে এখানেই পুঁতে দেব। তাদের আনতে সাহায্য করেছিস দেখে এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে আছিস। রণবীরের কথা শুনে ইয়ানা অবাক হয়। নিজের ভালোবাসার জন্য কত কিছু করলো, আর এই লোক আজ এইভাবে কথা বলছে। ইয়ানা লিনিয়ার দিকে তাকাতেই লিনিয়া ইশারা দিয়ে ক্ষমা চেয়ে নিজের দুই চোখের পানি ছেড়ে দেয়। ইয়ানার ভাবনার মাঝে সাহিলের এক ভয়ঙ্কর কথা ইয়ানার কানে এসে ধাক্কা খায়। সাহিল, ওকে এইভাবে উল্টিয়ে রেখে মজা নেই। এক কাজ করি, একটু ক্যাচ ক্যাচ খেলা যাক। ইয়ানা চিৎকার দিয়ে বলে, ও ছোট দুধের বাচ্চা, শরীরে ব্যথা পাবে, হাড় ভেঙে যেতে পারে। কে শোনে কার কথা? সাহিল ইয়াজকে ছুড়ে মারে রণবীরের উদ্দেশ্যে। ইয়ানা এক গগন বিদায়ী চিৎকার দিয়ে বলে, ইয়াজ। ইয়ানার চিৎকার দেওয়ার সাথে সাথে এক বিকট শব্দ এসে কানে বাড়ি খায়। ইয়ানা শব্দ শুনে কলিজা কেঁপে ওঠে। মনে হচ্ছে কেউ ওর হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ওর ইয়াজের কিছু হয়নি তো? হৃদয়টা হাহাকার করে ওঠে। মনে হচ্ছে জীবন বের হয়ে যাচ্ছে, কিন্তু নিঃশ্বাস প্রবাহমান। ইয়ানা সাহস করে একবার তাদের দিকে তাকায়, দেখে ইউভি সাহিলের মুখ চেপে ধরে বন্দুক ঠেকিয়ে রেখেছে। আর সাহিল গুলি খেয়ে ছটফট করছে। অন্যদিকে তাকাতেই দেখতে পায় আহানের কোলে ইয়াজ। আহান ইয়াজের মুখে অজস্র চুমু দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। ইয়ানার প্রাণ ফিরে এসেছে সবাইকে দেখে। কিন্তু তারা এখানে আসলো কিভাবে? তারা কিভাবে জানলো আমি এখানে আছি? রানবীর সাহিল দ্বারা হয়তো কখনো কল্পনাও করেনি আহান এখানে চলে আসবে। আহানকে দেখে তাদের ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। জানালা দিয়ে উঁকি দিতেই দেখতে পায় তাদের সব গার্ড রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। কিন্তু তাদেরকে কখন মারলো? শব্দ শুনতে পাইনি কেন? রায়ান রণবীরকে একাধারে মারতে থাকে। আহান তাড়াতাড়ি করে ইয়ানার কাছে যায়, কিন্তু ইয়ানা একদম শান্ত। আহান ইয়ানাকে বুকের সাথে জড়িয়ে বলে, তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? ইয়ানা কিছু না বলে ইয়াজকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সারা মুখে অজস্র চুমু দিতে থাকে। এই ছোট প্রাণটার কিছু হলে ইয়ানা হয়তো নিজেকে শেষ করে দিত। ইয়ানার কান্না দেখে আহান বলে, কিছু হয়নি, আল্লাহর সাথে ছিল তাই সময় মতো পৌঁছাতে পেরেছি। এরপর রায়ানকে ডাক দিয়ে বলে, রায়ান ইয়ানাকে নিয়ে বাড়িতে যা, ওদেরকে আমি আর ইউভি দেখছি। সামলাতে পারবি তো? এদের মতো এমন হাজারটা চিনেপুটুকে আমি একা হাতে সামলেছি। রায়ান আর কিছু বলে না, আহানের কথা অনুযায়ী ইয়ানাকে নিয়ে বের হয়ে যায়। ইয়ানা চলে যাওয়ার পরে আহান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে হিংস্র হায়নার ন্যায় তাকায়। এতক্ষণে ইউভি তাদের মারতে মারতে আধমরা করে দিয়েছে, আর লিনিয়াকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আহান একটা চেয়ারে বসে তাদের দিকে তাকায়, চোখ থেকে মনে হচ্ছে আগুনের শিখা বের হচ্ছে। চোখ বন্ধ করলে মনে হয় রক্ত গড়িয়ে পড়বে। আহান সাহিল আর রণবীরের চুলের মুঠিতে গর্জন করে বলে, কি বলছিলি তোরা? আমার সন্তানকে মেরে আমাকে তিলে তিলে শেষ করবি? আরে পাগলের দল, আমার সাথে লাগতে গেলে আমার সম্পর্কে তো একটু পুরোপুরি জেনে আসবি। না জেনেই আগুন নিয়ে খেলতে চলে এসেছিস। কিন্তু তোরা জ্বলবি, এমন জ্বলা জ্বলবি যে নিজের চেহারা দেখলেও রুহ কেঁপে উঠবে। সাহিল, তুই কিভাবে জেনেছিস আমরা এখানে আছি? এটা তো তোর জানার কথা না। আর এত কম সময়ে কিভাবে এত গর্ভতের
গার্ডদের শেষ করলি? তাদের একটা চিৎকারও শুনতে পেলাম না। আহান রহস্যময় হাসি দিয়ে বলে, কি বোকা তুই শাহিন। আমি আমার বউকে নিয়ে বাইরে বের হচ্ছি কোনো নিরাপত্তা ছাড়াই, যখন জানি আমার পেছনে তোদের মতো কুত্তা আছে। আমার বউ আর বাচ্চা যেখানে যাক না কেন, সবসময় অগ্নি চৌধুরীর দৃষ্টির ভেতরে সীমাবদ্ধ থাকে। আমার বউয়ের শরীরে স্পর্শ করিস কোন সাহসে? হাউ ডিয়ার ইউ, হাউ টাচ মি, মাই ওয়াইফ। তোর খেলাই একটা ভুল করেছিস, কোনো নেটওয়ার্কের বাইরে না গিয়ে। নেটওয়ার্কের ভেতরে ছিলি তাই খুব সহজে খুঁজে নিয়েছি। ছোট একটা আংটি ওর হাতে সবসময় থাকে, যেটার মধ্যে ক্যামেরা ফিট করা। একটু তো খেয়াল করবি নাকি? না পেরেছিস বিয়ে করে আমাকে ধ্বংস করতে, আর না পেরেছিস এখন আমার ছেলের শরীরে একটা আঁচড় দিতে। হেরে গেছিস তুই সাহিল, মুখ থুবড়ে পড়েছিস আমার পায়ের সামনে। সাহিল, কিন্তু গার্ডগুলো কোনো শব্দ ছাড়াই কিভাবে মরেছে? আহান বাঁকা হাসি দিয়ে বলে, আমি কিছু করিনি। তাদের গার্ডদের ড্রিঙ্কসে বিষ ছিল, যার কার্যকারিতা ছিল 20 মিনিটের ভেতরে তাদের মৃত্যু। সাহিল, বিষ কিভাবে মিশিয়েছিস তুই? আমি নয়, অন্যজন মিশিয়েছে। কে? তোর আদরের আন্টি। এরপর আহান লেনিয়ার দিকে তাকায়। কি মিসেস লেনিয়া, বলবো তাদের? আপনি আমাকে অনেক উপকার করেছেন, ফলে আপনার মৃত্যুর কষ্টটা কম হবে। লেনিয়া মেয়েকে হাসি দিয়ে বলে, জীবনে যত পাপ করেছি তার জন্য আমার মৃত্যু কম হবে। আমি এমন শাস্তি চাই যেখানে আমার বোনের আত্মা শান্তি পাবে। এই লোকটার কথায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এই লোক কখনো আমাকে ভালোবাসেনি। তার টার্গেট ছিল চৌধুরী বাড়ির সম্পত্তি। আমাকে আমার বোনের চেহারা বানিয়ে দিয়েছে। আমাকে অন্ধের দিকে পা বাড়াতে সাহায্য করেছে এই লোক। যখন আমাকে দেশের বাইরে নিয়ে যায়, তখনও সম্পত্তির লোভ ছিল, কিন্তু যখন দেখেছে সব হাতের বাইরে চলে গেছে, তখন এই লোকের আসল চেহারা বের হতে থাকে। আমাকে একটা দাসী বানিয়ে রেখেছে, পরনারী নিয়ে তামাশা করেছে আমার সামনে দিনের পর দিন। আমার ছেলেটাকে ভুল পথে পা বাড়াতে সাহায্য করেছে, কিন্তু ওর মরে যাওয়াতে কষ্ট হয়েছে, তবুও শান্তি পেয়েছি। পাপের জীবন থেকে মুক্তি পেয়েছে। আমিও বাঁচতে চাই, চাই না নরক যন্ত্রণা দিয়ে মরতে চাই। কিন্তু আমার একটাই কথা, এই নরখাতককে ছাড়িস না আহান। ও সমাজের একটা বিষ, যেটা আমি পান করেছিলাম। ও আরো বিষ ছড়ানোর আগে ওকে শেষ করে দে বাবা। লেনিয়ার শেষ কথা শেষ করার আগেই রানবীর চেঁচিয়ে বলে ওঠে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস? তোকে আগেই মেরে ফেলা উচিত ছিল, এতদিন বাঁচিয়ে রাখা উচিত হয়নি। সম্পত্তি তো আর এমনি পাইনি। আহান রণবীরের গলায় ছুরি দিয়ে হালকা কেটে বলে, জবান ছিঁড়ে ফেলবো তোর রণবীর। গলা থেকে রক্ত বেরোচ্ছে। আহান রহস্যময় হাসি দিয়ে সাহিলের দিকে ঘাড় কাত করে তাকায়। এরপর, কোন হাতে যেন আমার ছেলেকে কষ্ট দিয়েছিস? নিশ্চয়ই 2 হাত দিয়ে ধরেছিলি, তাই না? তাহলে তো 2 হাত কেটে ফেলা উচিত। আহানের কথা শুনে সাহিল আঁতকে ওঠে, কিন্তু আহানের মুখে লেগে আছে পৈশাচিক হাসি। আহান ওদেরকে আইনের হাতে ছেড়ে দে, ফাঁসি দিয়ে দিবে। তুই আর এসবে পা বাড়াস না। আহান দাঁতে দাঁত চেপে বলে, ওরা আমার মা আর কাকা কাকি আর খুনি। ওদেরকে ছেড়ে দেওয়া মানে জীবনের সবচেয়ে বড় ভুল করা। ওদেরকে আমি নরকময় যন্ত্রণা দেব। ইউভি চুপ হয়ে যায়। সে জানে এখন হাজার কিছু বলেও আটকাতে পারবে না। আহান সাহিলের মুখে একটা কাপড় বেঁধে দেয় যাতে চিৎকার করতে না পারে। এরপর একটা বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে বলে, এই হাত দিয়ে কষ্ট দিয়েছিস, তাই না? এরপর কেউ কিছু বোঝার আগেই আহান এটুকুতেই দমে যায় না। বাম হাতে, এই হাত, তোর পেশি থেকে শক্তি এসেছে তাই না? আমি তোর হাত অক্ষত রাখবো না। এই বলে আহানের মারা স্টাইল দেখে সবাই আতঙ্কে নিজের মুখ ঢেকে ফেলে হাত দিয়ে। আহান চেঁচিয়ে বলে, তোর এই চোখ জোড়া দিয়ে আমার বইয়ের ওপর নজর দিয়েছিলি তাই না? এরপর চোখের ভিতর, আহান দুই চোখ দুটিকে হাতের মাঝে, আমার বইয়ের দিকে তাকিয়েছিলি তাই না? কিন্তু দেখ, রানবীর নিজের চোখ খুলে সাহিলের এই অবস্থা দেখে ভয়ে আঁতকে ওঠে। ওকে তো এর চেয়েও ভয়ঙ্কর মৃত্যুর সাথে দেখা করাবে এটা বুঝতে পেরেছে। কিন্তু যে করেই হোক পালাতে হবে, নিজের জীবন বাঁচিয়ে কোনো রকম পালাতে পারলেই হবে। সবাই তো নিজের চোখ বন্ধ করে রেখেছে এই সুযোগে। রানবীর ধীরে ধীরে নিজের হাতের বাঁধন খুলে, লেনিয়া চিৎকার দিয়ে ওঠে, আহান, শয়তানটা পালিয়ে যাচ্ছে, ওকে ধর। লেনিয়ার চিৎকার শুনে আহান বাঁকা হাসি দিয়ে বলে, ও যখন নিজের বাঁধন খুলেছে তখন ওই আমি বুঝতে পেরেছি। কোথাও যেতে পারবে না ইউভি, ধর ওকে।
ইউভি রণবীরের কাছে যেতেই রণবীর লিনিয়ার গলায়, এক পা বাড়ালে আমি ওকে শেষ করে দেব। শেষ কর। ওকে তো আমি এমনিতেই শেষ করব। নিজের মায়ের প্রতিচ্ছবি দেখে ভাবিস না গলে যাব। রণবীর, আমি সত্যি সত্যি মেরে দেব। আহান, দেখি চালা। আহানের এমন খাপছাড়া কথা রণবীরকে পাগল করে দিচ্ছে। কথায় আছে না, শয়তান যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন পাগল হয়ে যায়। রণবীরও ঠিক এই অবস্থা। রণবীরের ভাবনার মাঝেই আকস্মিক এক ঘটনায় সবাই হতভম্ব হয়ে যায়। লেনিয়া রণবীরের হাতে ছুরি নিয়ে সাথে সাথে ইউভি রণবীরকে ধরে ফেলে। আহান সাহিলকে রেখে বসা থেকে উঠে লেনিয়ার কাছে যায়। কেন জানি কষ্ট হচ্ছে। কেন? মায়ের প্রতিচ্ছবি বলে? আহান, নিজেকে নিজে কেন মেরেছেন? লিনিয়া মুচকি হাসি দিয়ে বলে, নিজের পাপের সমাপ্তি ঘটাতে। তুই খুব সুন্দর হয়েছিস, একদম তোর মায়ের মতো। তোর ছেলেটাও খুব মিষ্টি হয়েছে। আদর করতে চেয়েছিলাম একটু, কিন্তু ওরা আমার কাছে দেয়নি। আমাকে পারলে ক্ষমা করে দিস আহান। পরপারে না হয় আমি আমার বোনটার কাছে ক্ষমা চেয়ে নেব। ধীরে ধীরে লিনিয়া ঢলে পড়ে মৃত্যুর দরজায়। আহান হালকা গালে টাচ করে দেখে লিনিয়ার শ্বাস বন্ধ। কিন্তু তোর চোখে পানি কেন? মায়ের কথা মনে পড়ছে। নিজের কুকর্ম নিয়ে আফসোস করে গেছে, কিন্তু সমাপ্তি মৃত্যু দিয়েই হলো। আহান লিনিয়ার থেকে উঠে গিয়ে রানবীরের দিকে তাকায়, এরপর বলে, সাহিলের। আহান হুংকার দিয়ে বলে। আহানের কথা অনুযায়ী আরিফ সবকিছু এনে রাখে। আহান হাতে প্রথমে একটা ছুরি নেয়, এরপর ছুরি দিয়ে আহান রানবীরের, এতদিন শুধু বলেছিলাম, সৌভাগ্য হয়েছে দেখার। কেউ না দেখা সত্ত্বেও সামনে এমন একটা ঘটনা ঘটলে একটু হলেও দেখতে হয়। ইউভি আরিফ এই বিভৎসতার মুখে এক একজনের গা গুলিয়ে আসছে। আহারে পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। এদেরকে টর্চার সেলে নিয়ে সালফারিক ঢেলে দে, নিঃশেষ হয়ে যাবে। ওকে ভাই, তোর পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। শহরের ভেতর দিয়ে যাবি কিভাবে? তোরা থাক, আমি চেঞ্জ করে আসছি। এরপর এক গার্ডকে গাড়ির দিকে ইশারা করে। আহানের ইশারা পেয়ে গার্ড গাড়ি থেকে আহানের জন্য শার্ট আর প্যান্ট নিয়ে আসে। আহান ইউভির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে কাপড়ের দিকে ইশারা করে। আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিস? আহান কিছু সময়ের ব্যবধানে ওয়াশরুম খুঁজে পায়। এরপর দ্রুত শাওয়ার নিয়ে কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসে। এতক্ষণে সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আহান আর ইউভি চৌধুরী ভিলায় ফিরে আসে, কিন্তু এসেই হতবাক ইহানার হাতে কাপড়ের ব্যাগ আর কোলে ইয়াজ। দাদুমণি লাঠিতে ভর দিয়ে ইহানের কাছে যায়। চলে যাস না আমার দাদু ভাই, এতটাও খারাপ না, ও ছেড়ে দেবে সবকিছু। আর আহিয়া কান্না করছে। দরজার সামনে আহানকে দেখে ইয়ানা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু তারপরও সাহস সঞ্চয় করে পাশ কাটিয়ে চলে যেতে নেবে। এমন সময় আহান হাত ধরে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? ইয়ানার কাটকাট উত্তর, আপনার এই অন্ধকার রাজত্বকে বিদায় জানিয়ে একটু আলোর সন্ধানে যাচ্ছি। আহান রেগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এরপরও নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, যেখানে যাও আমার ছেলেকে নিয়ে যাচ্ছ কেন? ইয়ানা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, হ্যাঁ, এটাই সবচেয়ে বড় পাপ। আপনার অস্তিত্ব থেকে ওর জন্ম হয়েছে, আর আজ সে কারণে আমার ছেলেটা মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। জানি না আপনার অস্তিত্ব হয়ে বাঁচার কারণে আর কতবার মৃত্যু তাকে আলিঙ্গন করবে, কিন্তু আমি তো ওকে জন্ম দিয়েছি। সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না, তাই এত দূরে যাব যেন অগ্নি চৌধুরীর ছায়াও না পড়ে। আহান দাঁতে দাঁত চেপে বলে, আরেকটা কথা বললে থাপ্পড় খাবি বেয়াদব। এই তোদের কিছু করতে পেরেছে পেরেছে বল। তোদের প্রোটেক্টের জন্য আমি এখনো বেঁচে আছি, মরে যাইনি। ইয়ানা আহানের হাত নিজের থেকে ছাড়িয়ে চিৎকার দিয়ে বলে, হ্যাঁ, এটাই পারবে কথায় কথায় থাপ্পড় বসাতে আর ধমক দিতে। প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড আতঙ্কে থাকতে হয় কখন রেগে যাবেন। আমার কোন কথায় আপনি রেগে গিয়ে ভাঙচুর শুরু করবেন? ভালোবাসেন তো? না করছি না। এতটা বেইমান আমি নই যে আপনার ভালোবাসা নিয়ে আঙ্গুল তুলবো। কিন্তু আমি আর পারছি না আহান। আজ আমাকে একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আজ মনে হচ্ছে আপনার জীবনের সাথে জড়িয়ে সবচেয়ে বড় পাপ করেছি। তার চেয়ে বড় পাপ করেছি আপনার অস্তিত্বকে জন্ম দিয়ে। ইয়ানার কথা শেষ হওয়ার সাথে সাথে আহানের শক্ত থাপ্পড়ের সম্মুখীন হয়। আহানের রাগের ফলে টেবিলের চেয়ারটাকে সজোরে আছাড় মারে। ইয়ানা কান্না করতে করতে বলে, হ্যাঁ, শুধু এটুকুই করতে পারবেন, কারণ এটাই আপনার পুরুষত্ব, মিস্টার অগ্নি চৌধুরী। রায়ন, ওকে থামতে বল, আমি সহ্য করতে পারছি না। আহানের কথা অনুযায়ী রায়ন ইয়ানার কাছে গিয়ে বলে,
দেখো ইয়ানা, তুমি এখন নিজের মধ্যে নেই। এই আজকে এমন অবস্থা দেখে সব মায়ের কষ্ট পাওয়ার কথা। কিন্তু এখানে আহানের দোষ কোথায়? পাগলামি করো না বোন। ইয়ানা, আমি নিজের মধ্যে আছি ভাইয়া। এখানে ওনার দোষ নেই। কিন্তু দোষ একটাই ছিল, আমার সন্তান, ওনার অস্তিত্ব। আর এই কারণেই ওরা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। কি ভয়ঙ্কর কথা বলছিল ওকে নিয়ে। মনে হচ্ছিল আমি নিজেকে শেষ করে দিই। আমি চলে যাব ভাইয়া। অগ্নি চৌধুরীর জীবন থেকে অনেক দূরে চলে যাব। আহিয়া কান্না করতে করতে বলে, কিন্তু তোমাকে আর বাবাইকে ছাড়া দাদাভাই কিভাবে থাকবে বৌমনি? ইয়ানা, থাকতে পারবে আহিয়া, কারণ ওনার হৃদয় অন্ধকারে ঢেকে গিয়েছে। যেদিন উনি কালো দুনিয়া ছেড়ে দিয়ে ওনার হৃদয়ে আলোর রেখা মেলাতে পারবে, ওই দিন ইয়ানা তার জীবনে আবার ফিরে আসবে, তার আগে নয়। ইউভি, এমন ছেলে মানুষই করো না। এইসব থেকে হুট করে চলে আসা যায় না। যদি আহান মাফিয়া জগৎ থেকে চলে আসে, তাহলে শত্রুরা যে গিলে খাবে, তখন অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ইয়ানা, আমি ওনাকে একবারের জন্যও চলে আসতে বলিনি। আমি শুধু চাই পাপাচার থেকে যেন বেরিয়ে আসে। কাউকে মেরে ফেলা, খুন করা, কালোবাজার এইসব যেন নিজেকে আড়াল করে ফেলে ওসব থেকে। উনি মাফিয়ার শক্তি কাজে লাগিয়ে ভালো কাজ করুক, মানা তো আর করছি না। সবাই বলে মাফিয়া মানেই খারাপ, কিন্তু উনি একজন লিডার হয়ে ভালো কাজ করুক। দেখিয়ে দিক যে সব মাফিয়ারা খারাপ হয় না। যেদিন কালো জগৎ থেকে নিজেকে বের করতে পারবে, ওই দিন আমি ফিরবো ওনার জীবনে, এর আগে নয়। ভালো থাকবেন আপনারা সবাই। কালকে অনুভবে তুমি গল্পটির শেষ পর্ব আসছে। সঙ্গে থাকুন পুরোটা গল্প শোনার জন্য প্লেলিস্ট